একটা প্রশ্নে বলা আছে যে নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান একটি নিরেট চোঙের জড়তার ভ্রামক নির্ণয় করো। এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান একটি নিরেট চোঙের জড়তার ভ্রামক, না একটাতে বলছে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। একটা প্রশ্নে আছে হচ্ছে জড়তার ভ্রামক, আর একটা প্রশ্নে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো আমরা আগে প্রথম জড়তার ভ্রামকটা দেখি। জড়তার ভ্রামকটা দেখে নেই। এখানে এটা বলে দিছে, মনে করি সি একটি নিরেট সিলিন্ডার। নিরেট মানে হচ্ছে যার ভিতরে কোনো ফাঁপা অংশ নেই, পুরোটাই ভর্তি আছে, পুরোটাই ভরাট, এটা হচ্ছে নিরেট। তাহলে সিলিন্ডার তো আর এরকম। আর একটু রুম করেন। আর একটু কি করব? জুম করেন ভাই একটু। আচ্ছা, এই অবস্থায় কি লেখা কি বোঝা যাচ্ছে না? বোঝা তো যাওয়ার কথা, সবকিছুই তো ক্লিয়ার দেখা যাচ্ছে। জি জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। মনে করি যে সি হচ্ছে একটি নিরেট সিলিন্ডার যার ব্যাসার্ধ, নিরেট আমি বলতেছিলাম যে এমন একটা সিলিন্ডার, এরকম একটা যদি আমরা সিলিন্ডার কল্পনা করি, তাহলে এর পুরো অংশটাই ভরাট, কোনো ফাঁকা নেই। এটা হচ্ছে নিরেট সিলিন্ডার। তাহলে সি আমরা একটা নিরেট সিলিন্ডার ধরে নিলাম। এই সিলিন্ডারটার ব্যাসার্ধ হচ্ছে আর, এটা দৈর্ঘ্য মানে সিলিন্ডারটা লম্বা হচ্ছে এল, আর এবি হচ্ছে সেটার অক্ষ। এবং চোঙটি নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে। আমরা একটু ফটোটা খেয়াল করি, আমাদের যে ছবিটা দেওয়া আছে। তাহলে এই যে একটা সিলিন্ডার, এই যে এই পুরোটাই হচ্ছে আমাদের সেই সিলিন্ডার। এই সিলিন্ডারটা আমরা বিবেচনা করেছি যে পুরোটাই নিরেট সিলিন্ডার। এই সিলিন্ডারের ব্যাসার্ধ, এটা হচ্ছে সিলিন্ডারের অক্ষ, মাঝখান একদম মাঝখান দিয়ে এই অক্ষের সাপেক্ষে সিলিন্ডারটি ঘুরতেছে নিজের অক্ষের সাপেক্ষেই। এটার ব্যাসার্ধ এইখান থেকে শুরু করে এই দূরত্বটা, এটা হচ্ছে আর দূরত্ব, এটা হচ্ছে আর দূরত্ব। এখানে এতটুকুই বলছে। তারপর তাহলে এই পুরো সিলিন্ডারটার আয়তন কত হবে? আয়তন বের করার সূত্র কি? এই যে, তাহলে পুরোটির দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ বলতে এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আয়তন। ও, সেটা হচ্ছে যে তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে এইটা, এই যে এইটা, এইটার সাথে পাই আর স্কয়ারের সাথে হ্যাঁ সিলিন্ডারের ক্ষেত্রে। সিলিন্ডারের হ্যাঁ হ্যাঁ। ক্ষেত্রে পাই আর স্কয়ার এল, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে। সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে এটা, পাই আর স্কয়ারের সাথে পুরো এলটা গুণ দিতে হবে, তাহলে আমরা সিলিন্ডার আয়তন পেয়ে যাব। তাহলে এটা এটা আমাদের মুখস্থ সূত্র। সিলিন্ডার সিলিন্ডার আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, পাই আর স্কয়ার এল। এবং এই সূত্রগুলো কিন্তু অনেক কাজে লাগে, সারা জীবন কাজে লাগবে। চাকরির পরীক্ষা দেওয়ার সময় বিভিন্ন ইয়াতে এই সূত্রগুলিতে অনেক প্রশ্ন আসে। বিশেষ করে আমরা যখন পরিমিতির অঙ্ক করেছিলাম ক্লাস 9-10-এ, তখন কিন্তু এই সূত্রগুলো আমরা আমাদের মুখস্থ করতে হয়েছিল। তাহলে এটা একটা হচ্ছে সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র। তাহলে এই সিলিন্ডারটার ঘনত্ব কত হবে? একক আয়তনের ভর, সেটাই কিন্তু ঘনত্ব। এখানে এটাই কিন্তু বলছে যে একক আয়তনের ভর, আর আমরা কিন্তু একক আয়তনের ভরকেই ঘনত্ব বলি। ঘনত্বের কি দিয়ে প্রকাশ করা হয়? রো।
রো ইকুয়াল এম বাই ভি। এম মানে হচ্ছে ভর, ভি হচ্ছে ভলিউম বা আয়তন। তাহলে সিলিন্ডারটার একক আয়তনের ভর বা সিলিন্ডারটার ঘনত্ব কত? এটাই তো রো, তাই না? ঘনত্ব যেটা সেটাই হচ্ছে রো। তাহলে এটা হচ্ছে ভর, আর এই যে ভি, ভি মানে হচ্ছে তো এইটা, আমরা তো একটু আগে আয়তন দেখে আসলাম, ভি হচ্ছে পাই আর স্কোয়ার এল। তাহলে সিলিন্ডারটার ঘনত্ব হচ্ছে এই জিনিসটা, এম ইকুয়াল পাই আর স্কোয়ার এল। এইখানে পর্যন্ত আরো কোনো বুঝতে সমস্যা আছে? নিয়োগ করে দিই। না ভাই টপিকটা আরেকটু রিপিট করলে ভালো হয়। রিপিট? কোন জায়গাটা রিপিট করব? পুরোটাই? পুরোটাই তো রিপিট করার সমস্যা। আচ্ছা, বলতেছি তারপরেও। আচ্ছা, এই সিলিন্ডারটার আয়তন নির্ণয়ের সূত্র ছিল এটা, পাই আর স্কোয়ার এল। এটা হচ্ছে আয়তন নির্ণয়ের আমাদের মুখস্থ সূত্র। এরপর হচ্ছে সিলিন্ডারটার একক আয়তনের ভর বা ঘনত্ব। ঘনত্ব সমান আমরা জানি, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। সিলিন্ডারের ভর তো আমরা উপরে এম ধরে নিয়েছি, আর এটা ছিল আয়তন। তাহলে এইটা হচ্ছে সিলিন্ডারের ঘনত্ব বের হয়েছে। এখন এই চোঙটিকে সমাক্ষীয় ফাঁপা একটি পাতলা চোঙে কল্পনা করি, যার ব্যাসার্ধ এক্স এবং বিস্তার হচ্ছে ডিএক্স। এই ব্যাপারটা হচ্ছে যে, এই তো আমাদের এই পুরোটাই ছিল একটা নিরেট সিলিন্ডার, এই পুরোটাই। কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে কি করলাম, এই পুরো সিলিন্ডারটার ভিতরে আরেকটা সিলিন্ডার কল্পনা করলাম, আরেকটা সিলিন্ডার, ছোট সিলিন্ডার কল্পনা করলাম। এবং এই সিলিন্ডারটা হচ্ছে একটা ফাঁপা এবং পাতলা। এটা হচ্ছে ফাঁপা এবং পাতলা, এই এই সিলিন্ডারটা পুরোটাই কিন্তু আমরা বিবেচনা করেছি নিরেট, কিন্তু তারপরে আমরা সুবিধার্থে একটা ছোট্ট অংশ বিবেচনা করলাম। কারণ আমাদের ইন্টিগ্রেশন যে ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদেরকে এভাবে বিবেচনা করতে হবে, নাহলে ইন্টিগ্রেশনটা করা যাবে না। তাহলে একটা ছোট্ট আরেকটা চোঙ এখানে আমরা কল্পনা করে নিলাম। তাহলে এই চোঙের সাপেক্ষে আমরা কাজ করব। কাজ করার পর পুরো ব্যাসার্ধের সাপেক্ষে ওটাকে যদি ইন্টিগ্রেশন করে দেই, তাহলে কিন্তু পুরো সিলিন্ডারের ইয়াটা জড়তার ভ্রামকটাই পাওয়া যাবে, পুরো সিলিন্ডার এটা পাওয়া যাবে। শুরুতে কি করব, ছোট্ট অংশের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করব। বের করার পর পুরো ব্যাসার্ধের সাপেক্ষে বের করব। ইন্টিগ্রেশন করে দিলে তো এই ছোট ছোট সিলিন্ডার গুলো একখানে হয়ে একটা বড় সিলিন্ডারে পরিণত হবে। তাহলে এই জন্য এটাকে এভাবে বিবেচনা করা হয়েছে যে একটি সমাক্ষীয়, সমাক্ষীয় মানে হচ্ছে একই অক্ষ। এবং এখানে এমন একটা সিলিন্ডার বিবেচনা করতে হবে, এইটার এই সিলিন্ডার অক্ষ হচ্ছে এইটা, আবার আমাদের যে পুরো সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারের অক্ষ কিন্তু এটাই ছিল। এই জন্য এটা হচ্ছে সমাক্ষীয়। তাহলে আমরা একটি ফাঁপা পাতলা চোঙ বিবেচনা করি যার ব্যাসার্ধ হচ্ছে এক্স। এই যে এইটার সিলিন্ডারটার ব্যাসার্ধ, এটা হচ্ছে এক্স, সিলিন্ডারের ব্যাসার্ধ এক্স, এবং এটার বিস্তার হচ্ছে ডিএক্স। বিস্তার বা পুরুত্ব, এই যে এই পুরুত্বটা, এই যে মাঝখানে যে পুরুত্বটা সে কতটুকু মোটা সেটা হচ্ছে ডিএক্স। এই দৃশ্যপটটা আমাদেরকে কল্পনা করে নিতে হচ্ছে আমাদের এই এটা মেলানোর জন্য। এতটুকু বুঝতে কি সমস্যা হচ্ছে, যে এইখান পর্যন্ত? এইখান পর্যন্ত বলো, এইখানে পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা? বলো, সামনে যেতে হবে তো, না ভাই, প্রবলেম নেই। প্রবলেম নেই। তাহলে আমরা এখন কি করব, এই যে পাতলা চোঙটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করব। প্রস্থচ্ছেদের ভাই ক্ষেত্রফল ভাই, কিভাবে আমরা নির্ণয় যখন করতে নোট হয়? করবো তখন, হ্যাঁ, ভাই বলতেছি আমরা যখন নোট করবো তখন কি, তখন? ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলো, বলো এখন। আচ্ছা, তাহলে দেখো, আমরা এই পাতলা চুংটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করবো এখন। পাতলা, তাহলে এটা কিভাবে করতে হবে? বলছি আমরা হ্যাঁ, যখন নোট করবো তখন হুম, এইটা আঁকবো। অবশ্য আমি কিছুই শুনতে পাইনি। বলছি আমরা যখন নোট করবো তখন কি আচ্ছা, চিত্র আরেকটু পরে, হ্যাঁ, আঁকবো? এখন নেটওয়ার্কে খুব সমস্যা, কথা একদম বোঝা যাচ্ছে না। এক, ওই কথাটা আসতে মিনিমাম 10 বার আটকে যাচ্ছে।
এই জন্য কষ্ট করে আরেকটু পরে বলো, নেটওয়ার্কটা ক্লিয়ার হোক, তারপর। কথা একদমই শোনা যাচ্ছে না। তাহলে দেখো, পাতলা চোঙটি আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করব। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু এই অংশটা, এই অংশটা, এটা কিভাবে বের করতে হয়? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে পরিধি গুণন পুরুত্ব। পরিধি কি? এটার পরিধি নির্ণয় সূত্র কি? 2πx। এই যে পরিধি হচ্ছে 2πx, এটা পুরুত্ব কত ছিল? dx। তাহলে আমরা যদি 2πx কে dx দিয়ে গুণ দেই, তাহলে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের হবে। এরপর পাতলা চোঙটির আয়তন তাহলে কত হবে? আয়তন কিভাবে করতে হয়? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য, এটা হচ্ছে আয়তন নির্ণয় সূত্র। তাহলে আমাদের এই যে এইটা ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে এই অংশটা, সেটাকে আমরা দৈর্ঘ্য দিয়ে গুণ দিলাম। তাহলে কিন্তু আমাদের মাঝখানে যে একটা ছোট্ট চোঙ বিবেচনা করেছিলাম, সেই চোঙের আয়তনটা আমরা পেয়ে গেলাম। এখন, আচ্ছা, এই পর্যন্ত বুঝছো কিনা? এই যে এই অংশ পর্যন্ত বুঝতে সমস্যা থাকলে বলো। ভাই নেটের সমস্যা হয়েছিল, উপরের লাইন থেকে আরেকবার বলেন। ও আচ্ছা আচ্ছা, বলতেছি তাহলে, আমরা একটা নেট সিলিন্ডারের মাঝখানে ছোট আরেকটা সিলিন্ডার বিবেচনা করেছিলাম। এই ছোট আরেকটা সিলিন্ডারে আমরা প্রথমে কি করেছি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করেছি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের নিয়মটা হচ্ছে পরিধি গুণন পুরুত্ব। পরিধি হচ্ছে 2πx, এটা পরিধির সূত্র। আর পুরুত্ব হচ্ছে ডিএক্স। তাহলে 2πx ইন্টু ডিএক্স, এটাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন আমরা পাতলা চোঙটির আয়তন বের করব। আয়তন বের করার নিয়ম হচ্ছে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে গুণ দিতে হবে। তাহলে এই যে এতটুকু ছিল আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই জিনিসটাকে আমরা এল দিয়ে গুণ দিলাম। তাহলে কিন্তু এটা পাতলা চোঙটির আয়তন বের হলো। তাহলে পাতলা চোঙটির ভর কত হবে? এম ইকুয়াল ভি ইন্টু রো। আমরা তো ভর বের করতেছি, তাই না? ভি ইন্টু রো। তাহলে আমরা এইটা, একটু আগে যে ভি এর মানটা পেলাম, এই ভি এর মানটা বসিয়েছি। আর একদম উপরে এই রো পেয়েছিলাম, এই যে রো এর মান, এই রো এর মানটা এখানে বসিয়েছি। এটা হচ্ছে ভি এর মান, এটা হচ্ছে রো এর মান। অর্থাৎ এখানে এই কাজটা করা হয়েছে। ভর নির্ণয়ের জন্য এম ইকুয়াল ভি ইন্টু রো, আমরা ভি এর মান বসিয়ে দিয়েছি আর রো এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে পাতলা চোঙটির ভর কিন্তু আমরা পেয়ে গেছি এই জায়গাটাতে। তারপর দেখো, কাটাকাটি হয়েছে। কে কে কাটা যায়? এই যেখানে পাই পাই কাটা যায়, এই যে এল এল কাটা যায়। কাটা যাওয়ার পর এই যে এই জিনিসগুলো থাকে, এরা এরা থাকে, বাকিরা সবাই উপরে নিচে কাটাকাটি হয়ে যায়। তাহলে এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে এখানে পর্যন্ত? না ভাই, সমস্যা নাই। সমস্যা নাই। তাহলে দেখো, আমরা এখন এবি এর সাপেক্ষে পাতলা চোঙের জড়তার ভ্রামক নির্ণয় করব। আচ্ছা, জড়তার ভ্রামক নির্ণয় সূত্র কি ছিল? আই ইকুয়াল এম আর স্কোয়ার, তাই না? এই যে এই সূত্রটা আমি এইটা কলম দিয়ে লিখে রেখেছি। আই ইকুয়াল জড়তার ভ্রামক ইকুয়াল এম আর স্কোয়ার। আমরা একটু আগে এই জিনিসটাকে এম বের করে নিয়ে আসলাম। এই যে এটা ছিল কিন্তু এম এর মান, ভর এম এর মান। তাহলে এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে আর স্কোয়ার। আর আমাদের তো এখানে আর বলতে এখানে এক্স, আমরা তো শুরুতে পাতলা সিলিন্ডার নিয়ে কাজ করতেছি, ছোটটা। তা এটার তো ব্যাসার্ধ ছিল এক্স, তাহলে তো সে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার। তাহলে এই যে আই এম আর স্কোয়ার সূত্র অনুসারে এই জিনিসটা চলে আসলো। এইটা হচ্ছে এম এর মান, আর এইটা হচ্ছে আর স্কোয়ার এর মান। এখন দেখো এখানে কি হয়। তাহলে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে একটা এক্স কিউব হবে। আর বাদ বাকি যারা আছে সেভাবে সবাই বসে গেছে। শুধু এক্স আর এক্স স্কোয়ার গুণ দিয়ে এক্স কিউব করা হয়েছে। আর এই লাইন থেকে এই লাইন চলে আসছে। তাহলে এটা ছিল এই জড়তার ভ্রামকটা কার? যেটা পাতলা সিলিন্ডার সেটার। ছোট মাঝখানে যে ছোট্ট অংশটা ছিল, ছোট্ট সিলিন্ডার, সমাক্ষীয় ফাঁপা সিলিন্ডার, এই ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা। এইটা আর এইটা, এটা অবশ্য সেম জিনিস। এই পর্যন্ত বুঝতে সমস্যা আছে বলো? এইখানে পর্যন্ত, এই জায়গা পর্যন্ত কারো বোঝার সমস্যা থাকলে বলো। সমস্যা নাই? তো তাহলে খেয়াল করো, আমরা পরবর্তীতে কি করেছি। আমরা এখন শুধু তো ছোট্ট অংশটার জড়তার ভ্রামক নির্ণয় করেছি,
এখন পুরো ব্যাসার্ধের জন্য এখানে তো 0 থেকে r পর্যন্ত এটাকে ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশনের প্রক্রিয়া হচ্ছে কি, ছোট ছোট অংশকে যোগ করে বড় একটা অংশে পরিণত করা। আমরা তো ছোট অংশের জড়তার ভ্রামক পেয়েছি, এরকম অসংখ্য ছোট ছোট অংশ দিয়ে কিন্তু পুরো সিলিন্ডারটাই গঠিত। আমরা যদি এটাকে একদম ব্যাসার্ধ পর্যন্ত এই এরিয়ার মধ্যে ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে কিন্তু পুরো যে আমাদের চোঙটা বা সিলিন্ডারটা, সেই সিলিন্ডারটার জড়তার ভ্রামক বের হয়ে আসবে। তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন করব এবি এর সাপেক্ষে সমগ্র চোঙটির জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামক তাহলে কত হবে? আমরা যদি অসংখ্য ছোট ছোট আই ইন্টিগ্রেশন করি, যে ডিআই, অসংখ্য ডিআই কে ইন্টিগ্রেশন করতেছি, একটা টোটাল আই বের হবে। টোটালে কখন বের হবে? যে অসংখ্য ছোট ছোট ডিআই কে যখন আমরা ইন্টিগ্রেশন করব, যোগ করব, ইন্টিগ্রেশন মানে মূলত যোগ করা, একসাথে করা, তখন একটা পুরো আই পাওয়া যাবে। আর এটা ছিল একটু আগে আমরা দেখেছি, এটা হচ্ছে ডিআই এর মান, এটা থেকে ডিআই এর মান। আর এটাকে কোন লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করব? 0 থেকে আর, অর্থাৎ এই জায়গায় ছিল আর এর মান 0, এইখান থেকে পুরো ব্যাসার্ধ এই জায়গাটার মধ্যে এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে এখানে জাস্ট ডি এর মানটা বসিয়ে দেওয়া হলো, আর এখানে লিমিটটা বসানো হয়েছে। লিমিটটা হচ্ছে কি, পুরো ব্যাসার্ধের সাপেক্ষে, অর্থাৎ ব্যাসার্ধের মান 0 থেকে শুরু করে সম্পূর্ণ ব্যাসার্ধ সিলিন্ডারের জড়তার ভ্রামকগুলোকে ইন্টিগ্রেশন করা হয়েছে। ইন্টিগ্রেশন করলে কিন্তু আমরা একদম পুরো সিলিন্ডারের জড়তার ভ্রামকটা এখানে পেয়ে যাব। আচ্ছা, এখন বলো যে এতটুকু বুঝতে কি সমস্যা আছে এখানে, এই এই লাইন পর্যন্ত? সমস্যা থাকলে বলো তাড়াতাড়ি। না, সমস্যা নাই। সমস্যা নেই। তারপর দেখো এখানে শুধু এই যে, যেহেতু ইন্টিগ্রেশন কার সাপেক্ষে হচ্ছে, এক্স এর সাপেক্ষে, এখন বলতে পারো যে এটা তো আর, তাই না? আর কিন্তু এক্স এরই ফাংশন, তাই না? যেটা আমাদের এক্স ছিল সেটাও কিন্তু একটা ব্যাসার্ধের অংশ, তাই না? সে যে পুরো আর, এটা হচ্ছে পুরো ব্যাসার্ধ, আর এটা ছিল ছোট সিলিন্ডারের ব্যাসার্ধ। দুইটাই কিন্তু ব্যাসার্ধের অংশ, এক্সটাও ব্যাসার্ধের অংশ, আরটাও ব্যাসার্ধের অংশ। তার মানে এখানে লিমিটিং ভ্যালু আর যদিও এক্স এর সাপেক্ষে যদিও হচ্ছে, তারপরেও ইন্টিগ্রেশন, ও সরি এটা তো না। আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে আমাদের জন্য কনস্ট্যান্ট, শুধুমাত্র এটা ইন্টিগ্রেশনটা এক্স এর সাপেক্ষে হচ্ছে, এক্স এর সাপেক্ষে, মানে শুধুমাত্র এক্স কিউব কে ইন্টিগ্রেশন করা যাবে। আর যে 2m আর স্কোয়ার, এরা হচ্ছে কি, এরা সবাই কনস্ট্যান্ট, এই যে বাইরে চলে আসছে। আমরা তো পুরো শুধুমাত্র এই সিলিন্ডারের যে এক্সটা, এই সিলিন্ডার যে ব্যাসার্ধ, সেটাকে ইন্টিগ্রেশন করতেছি পুরো এরিয়া জুড়ে। তাহলে এই যে ডি এর পরে এক্স আছে, এই জন্য শুধুমাত্র এক্স হচ্ছে এখানে চলক। এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয়? পাওয়ারের সাথে 1 যোগ হয়, তাহলে 3 + 1 4 হবে। আর এখানে যে 4টা, এটা নিচে চলে আসবে। এটা ইন্টিগ্রেশনের নর্মাল ফর্মুলা। আর এরপর আমরা লিমিটটা বসিয়ে দিয়েছি, 0 থেকে আর পর্যন্ত ইন্টিগ্রেশন করেছি। এই লাইন বুঝতে সমস্যা আছে কারো? এই লাইন না। আর কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ, আর কনস্ট্যান্ট। তারপর দেখো আমরা এখানে জাস্ট লিমিটিং ভ্যালুটা বসিয়ে নিয়েছি। তাহলে আমরা যদি এখানে এক্স এর জায়গায় আর বসাই, তাহলে r⁴ হবে। আর মাইনাস দিয়ে যদি আবার এইখানে যে 0 মানটা বসাই, পুরো ফলাফলটাই শূন্য হয়ে যাবে, এই জন্য শূন্য লেখা হয়েছে। তাহলে এইটা বুঝতে, তারপর দেখো এই 2 আর 4, এটা যদি কাটাকাটি হয়, এখানে কিন্তু হাফ থাকে, নিচে একটা 2 থাকে, উপরে একটা কাটাকাটি চলে যায়। আর এই এম আবার এখানে 2টা আর আছে, উপরে কত 4টা আর, কাটাকাটি হয়ে গেলে উপরে কিন্তু আর স্কোয়ার থাকবে, এই সেই আর স্কোয়ার, এই সেই আর স্কোয়ার। তাহলে এই লাইন থেকে এই লাইনে বুঝতে কারো কোনো সমস্যা আছে? না। এইখানে পর্যন্ত এটাই কিন্তু আমাদের একটা প্রশ্নের উত্তর। আমাদের প্রথম যে প্রশ্ন ছিল যে জড়তার ভ্রামক। একটি নিরেট চোঙের জড়তার ভ্রামক নির্ণয় করো, তাহলে যদি শুধু এই প্রশ্নটা আসে, যদি প্রশ্নে বলে দেয় যে এই নিরেট চোঙটির জড়তার ভ্রামক নির্ণয় করো, তাহলে আমরা এইখানে পর্যন্ত লিখবো, এইখানে পর্যন্ত লিখলেই হবে। লেখার পর বলে দেবো যে এটাই হচ্ছে নিরেট চোঙের নির্ণেয় জড়তার ভ্রামক। পরে আরেকটা প্রশ্ন আছে, সেখানে বলা আছে যে চক্র গতির ব্যাসার্ধ নির্ণয় করো, একটি নিরেট চোঙের চক্র গতির ব্যাসার্ধ নির্ণয় করো। তখন কিন্তু আমাদেরকে পুরো প্রশ্নটাই নিতে হবে, তখন পুরো প্রশ্নটাই লিখতে হবে। এই যে শেষের দিকে আরেকটা অংশ আছে 2-1 লাইন, তখন পুরো প্রশ্নটাই লিখতে হবে। আর যদি শুধু জড়তার ভ্রামক বলে, তাহলে এই পর্যন্ত লিখলেই হবে। তাহলে আমরা এখন চক্রগতির ব্যাসার্ধ ব্যাপারটা বুঝবো।
চক্রগতির ব্যাসার্ধ। জড়তার ভ্রামক নির্ণয় করেছি তো, জড়তার ভ্রামক নির্ণয় করার পর এখন জড়তার ভ্রামকের সাহায্য নিয়ে আমরা এই যে চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা নির্ণয় করব। তাহলে চক্রগতির ব্যাসার্ধ কি সেটা আমাদেরকে একটু আগে দেখে আসা দরকার। আচ্ছা, চক্রগতির ব্যাসার্ধের সংজ্ঞাটা আমি এখানে লিখে রেখেছি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যে কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোনো একটি বিন্দুতে এমন ভাবে কেন্দ্রীভূত করা যায় যাতে ওই কেন্দ্রীভূত বস্তু কণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ওই নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তু কণার দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। কথাবার্তাটা মোটামুটি অনেক বড়, একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আশা করা যায় বুঝতে সহজ হবে। এখানে কি বলা আছে? এখানে মূলত এটাই বলা হয়েছে যে আমাদের কাছে এরকম একটা বস্তু ছিল, এই এই হচ্ছে বস্তুটার অক্ষ। এই বস্তুটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আমরা কণাগুলো ধরে নিয়েছি, একটা হচ্ছে M1, একটা হচ্ছে M2, একটা হচ্ছে M3। তাহলে এই পুরো বস্তুটারে একটা জড়তার ভ্রামক পাওয়া যাবে। সব কণাগুলার আমরা যদি জড়তার ভ্রামক যোগ করি, M1 প্লাস M2 প্লাস M3, সবার জড়তার ভ্রামক গুলো যোগ করি, তাহলে কি পুরো বস্তুর জড়তার ভ্রামক পাওয়া যাবে? জড়তার ভ্রামক পাওয়া যাবে I=mr² অনুসারে। আর আমরা ধরে নিলাম, এটা আমরা বোঝার সুবিধার্থে পুরো যে বস্তুটা, এই পুরো বস্তুর জড়তার ভ্রামকটা 10 কেজি মিটার স্কয়ার, এটা ধরে নিলাম যে এই পুরো বস্তুটার জড়তার ভ্রামক কত? 10 কেজি মিটার স্কয়ার। তারপর আমরা একটা কাজ করব, ধরা যাক যে কোনো একটা উপায় এই বস্তুটা চারদিক থেকে চাপ দিয়ে একটা বিন্দুতে পরিণত করা হয়েছে। এই বিন্দুটা ধরে নিয়েছি যে এই বিন্দুটা হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে সেই বিন্দুটা। তাহলে পুরো একটা বস্তু সম্পূর্ণরূপে চাপ দিয়ে ছোট্ট একটা বিন্দুতে পরিণত করা হয়েছে। তাহলে এই বিন্দুটা যদি একটা অক্ষের সাপেক্ষে ঘোরে, তাহলে এই বিন্দুটা তো একটা জড়তার ভ্রামক থাকবে, তাই না? ভর কিন্তু সমান। দেখো, পুরো বস্তুটার যে ভর, এই বিন্দুটার ভর কিন্তু সমান, কারণ এই পুরো বস্তুটাকে চাপ দিয়ে ছোট করে এই বিন্দুটা তৈরি করা হয়েছে। তার মানে এটার ভরও যা, এটার ভরও তা, দুইটার ভরই কিন্তু সমান। আবার এখন এটার জড়তার ভ্রামক 10 কেজি মিটার স্কয়ার ছিল। আমরা যদি এখন এই বিন্দুটার জড়তার ভ্রামক 10 কেজি মিটার স্কয়ার যদি নিতে চাই, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? এটা কার উপর নির্ভর করবে? জড়তার ভ্রামক যেহেতু I=mr², ভরের উপর নির্ভর করে আর ব্যাসার্ধের উপর নির্ভর করে। ভর তো দুইটারই সমান, এটারও ভর m, ছোট কণাটার ভরও m, কিন্তু আমরা তো r এর মান চেঞ্জ করতে পারি, r এর মান বাড়াতে পারি, কমাতে পারি। তাহলে এই বস্তুটার যে r এর জন্য বা যে দূরত্বের জন্য এটার জড়তার ভ্রামক ছিল 10 কেজি মিটার স্কয়ার, এই দৃশ্যটায় আমাদের যে দূরত্বের জন্য এটার জড়তার ভ্রামক 10 কেজি মিটার স্কয়ার হবে, ওই দূরত্বটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, ওই দূরত্বটাই। আচ্ছা, চক্রগতির ব্যাসার্ধ ব্যাপারটা কি বুঝছো? আমি এতক্ষণ যা বললাম আমাকে বলতে হবে আবার। এই বস্তুর জড়তার ভ্রামক আমরা ধরে নিয়েছি 10। দেখো, এই ছোট বিন্দু হচ্ছে এটা। তাহলে পেতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে দূরত্ব, অক্ষ থেকে তার যে দূরত্ব, সেটা ফ্যাক্টর করবে। তাহলে যে দূরত্বের জন্য এই বিন্দুটা জড়তার ভ্রামক বস্তুর চক্রগতির ব্যাসার্ধ, কারণ ভর কিন্তু দুটারই সমান, এটারও ভর m ছিল, এটারও ভর কিন্তু m, 10 কেজি মিটার স্কয়ার, 10 কেজি মিটার স্কয়ারের চেয়ে কম হয়ে যাবে। আবার যদি কম নেই তাহলে 10-এর চেয়ে বেশি। একটা নির্দিষ্ট দূরত্ব, সংখ্যাটা দেখলে আর একটু ক্লিয়ার হবে। সংখ্যাটা এরকম ছিল কিন্তু আমাদের, যে কোনো একটা দৃঢ় বস্তুর এটা সমগ্র ভর, এটার সমগ্র ভর যদি আমরা একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোনো একটি বিন্দুতে কেন্দ্রীভূত করব, তার মানে বস্তুটা কি করে একদম ছোট করে ফেলবো। ছোট করে ফেলার পর তাহলে কেন্দ্রীভূত বস্তু কণার যে জড়তার ভ্রামক, ওই বিন্দুটার যে জড়তার ভ্রামক ছিল, সেটা সমগ্র জড়তার ভ্রামকে যদি সমান হয়, তাহলে যে দূরত্বের জন্য দুইটার জড়তার ভ্রামক সমান হবে, সেটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, সেই জিনিসটাই।
এখন কি বুঝতে পারছো? অক্ষ থেকে তাই হ্যাঁ, না? অক্ষ থেকে দূরত্ব, যে অক্ষের সাপেক্ষে ঘুরবে ওই অক্ষে। আচ্ছা, এখন আমরা চক্রগতির ব্যাসার্ধ তো আমরা এতটুকু অংশ পেয়ে গিয়েছি, এটার জড়তার ভ্রামক। তাহলে এম কে স্কয়ার, আমরা তো বলেছিলাম এই যে জড়তার ভ্রামক, পুরো বস্তুটার জড়তার ভ্রামক আর বিন্দুর জড়তার ভ্রামক সমান হবে, ভর সমান। তাহলে এইটার জড়তার ভ্রামক ছিল এম কে স্কয়ার, এটার জড়তার ভ্রামক হাফ এম আর স্কয়ার, হাফ এম আর স্কয়ার। আর এটা কি ছিল? এম কে স্কয়ার, চক্রগতির ব্যাসার্ধ। তাহলে চক্রগতির ব্যাসার্ধের যে কনস্ট্যান্ট মানটা, এটাকে কিন্তু কে ধরা হয়েছে, হাফ যেটা সামনে ছিল, হাফটা কিন্তু কনস্ট্যান্ট। আর এটার যে ব্যাসার্ধটা ছিল, সেই ব্যাসার্ধটাও কিন্তু কনস্ট্যান্ট, আর একটা কিন্তু ভর ছিল। তাহলে এই যে হাফ আর দূরত্বটা, এটা যেহেতু কনস্ট্যান্ট দূরত্ব, ওইটাকে কে বিবেচনা করা হয়েছে। তারপর দেখো এখানে এম ছিল, এম আছে, এই যে এই এম আর এই এম আমরা যদি এখান থেকে উভয় পক্ষ থেকে বাদ দিই, এখানে শুধু কে স্কোয়ার থাকে। তাহলে কে স্কোয়ার, এম চলে গেলে এখানে হাফ আর স্কোয়ার থাকে। আমরা যদি একটা কে এর মান বের করতে চাই, তাহলে এই দিকের এটা রুট ওভার হয়ে যায়, রুট ওভার হয়ে যায়। তাহলে ওয়ান রুট ওভার হয়ে গেলে ওয়ানই হয়। আর আর যেহেতু স্কোয়ার ছিল, রুট ওভার থাকলে সে একটা আর হয়, আর এই টুটা রুট ওভার টু হয়ে যায়। তাহলে এইটাই হচ্ছে কিন্তু চক্রগতির ব্যাসার্ধ। আমাদের যদি চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করে, উত্তর তো। আজকের ক্লাসে যারা সংযুক্ত হয়েছে সবাই উপপাদ্য প্রমাণ করো, আমরা এটা আজকে পড়বো। এবি, এখানে আমাদেরকে আমাদের যে এবং আমার কথা, এগুলো সব ঠিকঠাক আছে কিনা? সব ঠিক আছে। সব ঠিকঠাক ভাই। আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করি। হুম। এখানে হচ্ছে আসলে, এখানে যেটা ওরা বলছে সেটা হচ্ছে যে আহ, যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হলো এর ভার কেন্দ্রগামী কোনো সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং অক্ষদ্বয়ের মধ্যকার দূরত্বের বর্গ ও এর ভরের গুণফলের সমান। আমরা এই কথাটার ফুল মিনিংটা একেবারে শেষের দিকে বুঝবো, আগে আমাদের প্রমাণটা শেষ করি। প্রমাণটা শেষ করার পর এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমরা প্রমাণে চলে যাই। প্রমাণে কি বলা আছে, এই যে এটা হচ্ছে আমাদের প্রমাণ। আচ্ছা, মনে করি কাগজের তলে অবস্থিত একটি অক্ষ হচ্ছে সিডি এবং বস্তুর ভরের কেন্দ্রগামী আরেকটি অক্ষ হচ্ছে এবি। এখানে আমাদেরকে আমাদের যে থিওরিটা সেটা মূলত হচ্ছে সমান্তরাল অক্ষ। সমান্তরাল মানে হচ্ছে কি, এই যে একটা বস্তু দেখা যাচ্ছে, এই বস্তুর যেটা ভর কেন্দ্র, এই ভর কেন্দ্র দিয়ে যে অক্ষটা চলে গেছে, তার সমান্তরাল আর একটা অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক নির্ণয় করব। আমরা কিন্তু এই অক্ষের সাপেক্ষে যেটা বস্তুর ভর কেন্দ্র দিয়ে গেছে, এটার সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করছি না। আমরা করব যেটা এই অক্ষের সমান্তরাল, অর্থাৎ সিডি, এটার সাপেক্ষে কিন্তু আমরা আজকে জড়তার ভ্রামকটা নির্ণয় করব। আর যেহেতু এই দুইটা পরস্পর সমান্তরাল, এই রেখাটা হচ্ছে ভর কেন্দ্রের যে অক্ষটা ছিল তার সমান্তরাল, এই জন্য এই উপপাদ্যটার নাম সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে আমরা দুইটা অক্ষ বিবেচনা করে নিয়েছি। বস্তুটা কিন্তু যেটা আমাদের এবি অক্ষ, সেই এবি অক্ষের সাপেক্ষে ঘুরছে। তাহলে দেখো, আরো ধরা যাক, অক্ষদ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব হচ্ছে এইচ। এই যে এইটা অক্ষ, এটা ছিল, একটা ছিল, আর একটা অক্ষ হচ্ছে এটা। এদের মধ্যকার যে লম্ব দূরত্ব, এটা হচ্ছে এইচ। এরপর হচ্ছে বস্তু কণার মোট ভর হচ্ছে এম। তো বস্তুর মধ্যকার পি বিন্দুতে অবস্থিত কোন কণার ভর m1, এবি অক্ষ থেকে m1 ভরের দূরত্ব হচ্ছে x1। তাহলে এই যে কোনো একটা কণা, এইটা একটা বস্তু, এই পুরো বস্তুটার ভর হচ্ছে m। এটার আমরা অসংখ্য কণা বিবেচনা করেছি, কণা বিবেচনা করেছি, কারণ এই বস্তুটা তো অসংখ্য ছোট ছোট কণা দিয়ে গঠিত। এবং বলে দিছে যেটা হচ্ছে আমাদের এবি অক্ষ থেকে এদের দূরত্ব, এবি অক্ষ থেকে, এইটা ছিল আমাদের এবি অক্ষ, এই এবি অক্ষ থেকে আমরা যে কণাগুলো নিয়েছি সেগুলোর দূরত্ব আমরা এক্স দিয়ে প্রকাশ করব, সেগুলোর দূরত্ব এক্স দিয়ে প্রকাশ করব। আর আমাদের এই দূরত্বতে, এই দূরত্বটা ছিল এইচ। আর অক্ষ থেকে আমরা যে কণাগুলোর ভ্রামক নির্ণয় করব, সেগুলোর দূরত্ব কিন্তু এক্স।
তাহলে খেয়াল করো এখন কি হলো, তাহলে এবি অক্ষ থেকে M1 ভরের কণার দূরত্ব x1। আচ্ছা, আমরা শুধু একটা কণা নিয়ে কথা বলতেছি, শুরুতে M1 নিয়ে কথা বলবো, এই প্রথম যেটা M1 কণা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে এই যে এবি অক্ষ থেকে M1 এর দূরত্ব হচ্ছে x1, M1 এর দূরত্ব x1। আবার যেটা ছিল M2, M2 এর দূরত্ব x2, M3 এর দূরত্ব x3, এভাবেই বিবেচনা করা হয়েছে। তাহলে সিডি অক্ষের সাপেক্ষে M1 ভরের কণার জড়তার ভ্রামক, আমরা কিন্তু এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতেছি, এই অক্ষের সাপেক্ষে। তাহলে দূরত্ব কোনটা যোগ করতে হবে, আমরা তো এই সিডি অক্ষের সাপেক্ষে এখানকার যে এই যে M1 কণা ছিল সেটার জড়তার ভ্রামক নির্ণয় করতেছি। তাহলে দূরত্ব তো এই পুরোটাই হবে, এই পুরোটাই দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে এইচ, আর এই দূরত্বটা হচ্ছে x1। টোটাল দূরত্ব কত হবে, এইচ প্লাস x1, এই দূরত্বটা হবে। তাহলে যেহেতু আমরা এই অক্ষের সাপেক্ষে নির্ণয় করছি, তাহলে এটার জড়তার ভ্রামকের সূত্র আমরা জানি যে ভর ইন্টু দূরত্বর স্কয়ার। তাহলে এটা ছিল M1, ছিল আমাদের ছোট্ট কণিকাটার ভর, আর এটার দূরত্ব হচ্ছে এইচ প্লাস x1, সেইটার উপর স্কয়ার। এটা হচ্ছে জড়তার ভ্রামকের সূত্র। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কি বোঝার কোনো সমস্যা আছে? বলো, এই লাইন পর্যন্ত। না ভাইয়া বুঝতে তারপর পারছি। ভাইয়া বুঝেছি। তারপর আমরা আমাদের সেই ছোটবেলার যে সূত্র সেই থেকে পড়ে আসতেছি, a² - 2ab + b², a+b² সূত্রটা এখানে প্রয়োগ করে দেবো। এমন ঠিক থাকলো, এখানে a² + 2ab + b² সূত্র প্রয়োগ করা হয়েছে। তারপর এটাকে এই যে গুণ দেওয়া হয়েছে, নর্মাল গুণ, M1 দিয়ে x1 কে গুণ, M1 দিয়ে এটাকে গুণ, M1 দিয়ে এটাকে গুণ, গুণ দেওয়ার পর এরকম একটা ফরমেশন চলে আসছে। আচ্ছা, আমরা এই জিনিসটা শুধুমাত্র M1 ভরের জন্য পেলাম। আমরা তো এখন অনুরূপ ভাবে M2 ভরের জন্য সিডি অক্ষের সাপেক্ষে M2 কণার জড়তার ভ্রামক বের করতে পারি, আবার M3 কণার জন্য আমরা জড়তার ভ্রামক অনুরূপ ভাবে বের করতে পারি। ঠিক একই প্রসেসে করলে এই জিনিসগুলো আসবে, এই সমীকরণগুলো আসবে। এটা খুব সহজ, শুধু এইটা নির্ণয় করতে পারলে এটার মতো করে এই দুইটাও নির্ণয় করে ফেলা যাবে। তাহলে সিডি অক্ষের সাপেক্ষে মোট জড়তার ভ্রামক কতটুকু হবে? মোট জড়তার ভ্রামক এখন সবাইকে যোগ করতে হবে। M1 কণার জড়তার ভ্রামক, M2 কণার, M3 কণার, এভাবে সবগুলোকে যোগ করতে হবে। তা আমরা আরো অনেক অনেক বিবেচনা করতে পারি, কিন্তু আমাদের প্রশ্নের সাইজটা বড় করতেছি না, মাত্র 3টা বিবেচনা করা হয়েছে। তাহলে এখন সব সমীকরণগুলোকে যোগ করা হচ্ছে। এই যে একটা সমীকরণ, M1 কণার জড়তার ভ্রামক, এটা হচ্ছে M2 কণার জড়তার ভ্রামক, আর এটা হচ্ছে M3 কণার জড়তার ভ্রামক। এদের তিনজনকে আমরা যোগ করতেছি, এই 3টা সমীকরণ যোগ করব, এই সমীকরণ যোগ এই সমীকরণ যোগ এই সমীকরণ, তাহলে কিন্তু মোট জড়তার ভ্রামক পাওয়া যাবে। ডট ডট দেওয়া আছে মানে কি, আমরা তো এই 3 ছাড়াও M4, M5, M6 এসবও নিতে পারি। ডট 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 দেওয়ার অর্থ হচ্ছে তাই। তাহলে আমরা শুধু 3টার কথা বিবেচনা করেছি। এই সমীকরণ যোগ করলে কি হয় দেখো, এই দুই লাইন দেখা যাচ্ছে, এই লাইন আর এই লাইন, এই লাইনে কোনো কাজ করা হয়নি, শুধুমাত্র এই 3টা সমীকরণ যোগ করা হয়েছে। এই এই সমীকরণ যোগ এই সমীকরণ যোগ এই সমীকরণ পাশাপাশি যোগ করলে এই দুইটা লাইন আসবে, এই দুইটা লাইন। কোনো কাজ নেই, শুধু যোগ দিয়ে দিয়ে লিখতে হবে। তাহলে বলো, এইখান পর্যন্ত কারো বোঝার কোনো সমস্যা আছে? না। না ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তারপর এখন খেয়াল করো যে কি হয়েছে ব্যাপারটা। আমরা এখন এই যে 3টা সমীকরণ পেয়েছিলাম, এই 3টা সমীকরণের যে যোগফল, সেগুলো সামেশন নির্ণয় করব, সামেশন করব সেগুলোকে। সামেশন কিভাবে করব? আচ্ছা, খেয়াল করো, 3টা সমীকরণে এখানে কি ছিল, M1 x², এখানে ছিল M2 x²। আচ্ছা, সমীকরণ 3টার সব সমীকরণে 3টা করে পদ আছে, খেয়াল করো, এই হচ্ছে একটা পদ, দুইটা পদ, 3টা পদ। এই সমীকরণ কয়টা আছে, একটা, দুইটা, 3টা। এই সমীকরণ একটা পদ, দুইটা পদ, 3টা পদ। তাহলে এই শুরুটাতে প্রথম পদগুলো সামেশন না হয়েছে, প্রথম পদ। তাহলে এই যে প্রথম পদ M1 x², M2 x², M3 x², এদের সামেশন এখানে প্রথম পদটাতে নেওয়া হয়েছে। তাহলে আমরা যদি M1 যোগ M2 যোগ M3 এদেরকে যদি যোগ করি, তাহলে তো এই এমটা পাওয়া যাবে। তাহলে এম আমরা এভাবে লিখতে হ্যাঁ। পারি, M = M1 + M2 + M3, সামনে একটা সামেশন চিহ্ন দিতে হবে। আবার এখানে x1 ছিল, এখানে ছিল x2,
আর এখানে ছিল x3। এদেরকে যদি আমরা সামেশন নেই, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল শুধুমাত্র x হবে, আর মাথার উপর তো স্কোয়ার ছিলই। তার মানে এই অংশটা হচ্ছে আমাদের যে তিনটা সমীকরণ আমরা পেয়েছিলাম সেগুলোর প্রথম পদগুলো সামেশন। অনুরূপ ভাবে দ্বিতীয় এইটা হচ্ছে দ্বিতীয় পদের সামেশন, আর এটা হচ্ছে আমাদের তৃতীয় পদের সামেশন। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলো, প্রশ্ন করো। ভাই ওই যে সামেশনের ভেতরে ভেতরে মনে করেন যে যে এম আর এক্স এর এখানে ইন্ডেক্স দিতে হবে কি না, নাকি শুধু ওই যে আপনার যেভাবে লিখছেন এভাবে লিখলে হবে? এভাবে লিখলে হবে। ওই যে আই ইকুয়াল এত থেকে এন পর্যন্ত অত কিছু দরকার হ্যাঁ নেই, হ্যাঁ। এভাবে আচ্ছা লিখলে ভাই। হবে। আচ্ছা, তারপরেও দ্বিতীয়টা দেখাই। আমাদের দ্বিতীয় পদে কোনটা কোনটা ছিল, এইটা হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদের সবার সাথে কিন্তু এইচ স্কোয়ার আছে। দেখো এখানে এইচ স্কোয়ার আছে, এখানে এইচ স্কোয়ার আছে, এখানে এইচ স্কোয়ার আছে। এই জন্য একটা এইচ স্কোয়ার সামনে থেকে কমন নেওয়া হলো। আর কে থাকে, এই যে m1 m2 m3, এদের পরিবর্তে কিন্তু এম লেখা যায়, সামেশন এম লেখা যায়, তাই করা হলো। আর আমাদের যে তৃতীয় পদে কে কে থাকে, সবার কাছে টু আছে, টু আছে আর এইচ আছে, সবার কাছে টু আছে এইচ আছে। টু আর এইচ সামনে কমন, আর বাকিগুলো সামেশন। তাহলে m1, তারপর হচ্ছে m2 m3, এদের জন্য এম হইলো সামেশন হিসাবে। আর x1 x2 x3, এদের জন্য এক্স হলো সামেশন অফ mx। তাহলে এই লাইনটা, এটা কারো কোনো বুঝতে কি সমস্যা আছে? পুরো অঙ্কটাই সহজ, এই লাইনে একটু কারো কারো ক্ষেত্রে বুঝতে সমস্যা হতে পারে। বলো এই সমস্যা লাইনটা নেই বুঝছো ভাইয়া। কিনা? সমস্যা নাই। আচ্ছা, তাহলে খেয়াল করো আমাদের এখন কি হলো। আচ্ছা, এইটা যেটা আছে আমরা সেটাই বসালাম এখানে। এইচ স্কোয়ার আছে এইচ স্কোয়ার, কিন্তু যেটা ছিল আমাদের সামেশন অফ এম মানে হচ্ছে সমস্ত ভরের সমষ্টি। এটাই তো আমাদের পুরো বস্তুর ভর, ক্যাপিটাল এম ছিল, তাই না? সামেশন এফ, ছোট ছোট ক্ষুদ্র কণাগুলোর ভরের সমষ্টি তো পুরো ভরটাই। তাহলে সামেশন অফ এম কে ক্যাপিটাল এম লেখা যায়, আর এইটা যেটা ছিল এখানে সেটাই আছে। তাহলে এই লাইন থেকে এই লাইনে শুধুমাত্র একটা কাজ করা হয়েছে, এই যে সামেশন এম এর পরিবর্তে ক্যাপিটাল এম বসানো হয়েছে। কারণ সামেশন এম যে কথা আর বস্তুর সমগ্র ভর কিন্তু একই কথা। তারপর দেখো কি করা হয়েছে এখানে। আবার আমরা এখন এই যে একটা সমীকরণ সর্বশেষ পেলাম, এই সমীকরণটা নিয়ে একটু কথাবার্তা বলবো। এখানে এই যে এই জিনিসটাকে জিরো প্রমাণ করা যায়, এই জিনিসটাকে শূন্য লেখা যায়। এগুলো কিন্তু এই কথায় বলে দেওয়া আছে। দেখো এখানে সামেশন অফ mx হচ্ছে ভার কেন্দ্রগামী অক্ষ এবি সাপেক্ষে কণাসমূহের ভর ভ্রামক সমূহের যোগফল। সামেশন mx কি? ভর ভ্রামকের যোগফল। ভ্রামকটা কি? ভ্রামকটা মূলত হচ্ছে এটা, যে আমরা যার ভ্রামক নির্ণয় করব তার সাথে তার দূরত্বটা গুণ দিতে হবে, তাহলে কিন্তু ভ্রামক পাওয়া যায়। তাহলে আমরা তো এম এর ভরের ভ্রামক নির্ণয় করবো, তাই না? এই যে ভরের ভ্রামক নির্ণয় করবো, ভরের ভ্রামক হচ্ছে ভরটার সাথে তার দূরত্ব গুণ দিতে হবে, তাহলে কিন্তু আমরা ভ্রামক পাবো। এই ভর ভ্রামকের যোগফল এম এক্স টা হচ্ছে কি, তাহলে ভর ভ্রামকের যোগফল, যেহেতু সামেশন আছে, সামেশন তার মানে সব ভর আর সব দূরত্ব গুলো এখানে গুণ দেওয়া হয়েছে। এই এক্সটাও তো হচ্ছে দূরত্বের সামেশন, তাহলে ভর গুণন দূরত্ব, তার মানে এটা ভরের ভ্রামক। তাহলে এম এক্স টা কি ভরের ভ্রামক না? এবি অক্ষের সাপেক্ষে কণা সমূহের ভর ভ্রামক। এই লাইনটা কি বুঝতে পারছো? আরেকবার বলেন ভাই। ভাইয়া বুঝছি। আচ্ছা, বলতেছি আরেকবার। আচ্ছা, ভ্রামক বলতে আমরা কি বুঝি? ভ্রামক বলতে আমরা বুঝি যে আমরা যার ভ্রামক নির্ণয় করব তার সাথে তার দূরত্ব গুণ দেব। আমরা যেহেতু ভরের ভ্রামক, এখানে ভরের ভ্রামকের কথা বলছে, ভরের ভ্রামক, তাহলে ভরের সাথে তার দূরত্ব গুণ দিতে হবে। তাহলে এইটা ছিল আমাদের ভর, এই যে টোটাল সামেশন সহ তার সাথে দূরত্বটা গুণ দিলাম, তাহলে এটা তো ভর ভ্রামক, তাই না? ভ্রামকের সংজ্ঞাই তো তাই, যে যার ভ্রামক তার সাথে শুধু দূরত্বটা গুণ দিতে হয়। তাহলে যেহেতু ভরের ভ্রামক, আমরা এম এর সাথে এক্স দূরত্ব গুণ দিলাম, এক্স তো হচ্ছে দূরত্ব, তাহলে এটাই তো ভর ভ্রামক, এটা হচ্ছে ভর ভ্রামক। শুধু এই যে এখানে এটাই বলা আছে কিন্তু, সামেশন অফ এম এক্স হচ্ছে ভার কেন্দ্রগামী অক্ষ এবির সাপেক্ষে কণাসমূহের ভর ভ্রামক সমূহের যোগফল। যেহেতু সামেশন আছে তাই এটা হচ্ছে যোগফল, সামেশন আর যোগফল কিন্তু সমান জিনিস।
ভাইয়া ভার কেন্দ্রটা একটু বোঝাই দেন তো হ্যাঁ হ্যাঁ, ভার কেন্দ্র বুঝাবো। ভার কেন্দ্র বোঝানোর জন্য আমি একটা ইয়ে রাখছি। মানে তারপর ভর দেখো, কেন্দ্রটা কোনটা? তারপর দেখো এখানে কি হলো, একটু বড় করে নেই। এটা একটু ছোট হয়ে গেছে, তোমাদের ছোট মোবাইল তো। আচ্ছা, যেহেতু বস্তুটি ভার কেন্দ্র সাপেক্ষে যে সাম্যাবস্থায় থাকে, কোন একটা বস্তু তার ভার কেন্দ্রের সাপেক্ষে সাম্যাবস্থায় থাকে, তাই যে বলা যায় যে ভার কেন্দ্র জি এর সাপেক্ষে ভর ভ্রামক সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য। এদিকে শূন্য, এই যে শূন্যটা ছোট্ট হয়ে আছে, এটা একটু বুঝে নিতে হবে, এটা কিন্তু শূন্য লেখা। তাহলে ভর ভ্রামক সাম্যাবস্থায়, প্রত্যেকটা বস্তু তার ভর কেন্দ্রের অবস্থায় সাপেক্ষে সাম্যাবস্থায় থাকে, এবং ভার কেন্দ্র জি এর সাপেক্ষে ভর ভ্রামক সমূহের বীজগাণিতিক যোগফল এটা শূন্য হয়। এই জিনিসটা শূন্য হয়। কিভাবে শূন্য হয় আমরা একটু দেখে আসি। তাহলে এই কথাটা দ্বারা আসলে বোঝাচ্ছে এটা কি, এই এই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, ধরে নাও এইটা হচ্ছে আমাদের সেই বস্তুটা, এই হচ্ছে আমাদের একটা বস্তু আমরা ধরে নিলাম, আর এটার ভর কেন্দ্র আমরা ধরে নিয়েছি এইটা, ভর কেন্দ্র এটাকে ধরে নিয়েছি। আচ্ছা, এটার ভর ভ্রামক বলতে আমরা কি বুঝবো? ভর, এইদিকে অনেক অসংখ্য কণা, এগুলোর ভর ইন্টু দূরত্ব, এগুলোর ভর ইন্টু দূরত্ব, ভরের সাথে দূরত্ব গুণ দিলে ভর ভ্রামক হবে। তাহলে এখন খেয়াল করো তো, অক্ষের সাপেক্ষে আমরা ভার কেন্দ্রের ভরটা ঠিক সমানভাবে ভরটা বন্টিত থাকে, সমানভাবে বন্টিত থাকে। ভর কেন্দ্র সেখানেই হয় যে এই দিককার ভর, অক্ষের এই দিককার ভর আর এই দিককার ভর সমান হবে, এই দিককার ভর সমান হবে। তাহলে এই দিকে যেহেতু দুই দিকে সমান সমান, একদিকের নিয়ম হচ্ছে চিহ্নের প্রথা অনুযায়ী একদিকের ভর ভ্রামককে ধনাত্মক ধরতে হয়, একদিকের ভর ভ্রামককে ঋণাত্মক ধরতে হয়। তাহলে এই পাশের যাদের ভর ভ্রামক গুলো ছিল, ভর গুণন দূরত্ব করার পর যে ভ্রামক গুলো ছিল ধরে নিলাম তাদের মান 10 পাওয়া গেছে। তাহলে আমরা এই পাশের যেগুলো, যেহেতু ভর এদিককার ভর আর এদিককার ভর সমান, তাহলে এই পাশের কণাগুলোর যে ভর ভ্রামক পাওয়া যাবে সেটা কিন্তু -10 হবে। তাহলে এই দিককার কণাগুলোর ভর ভ্রামকের যোগফল যা হবে, এই দিককার ভর ভ্রামকের যোগফল তাই হবে, যেহেতু এটা হচ্ছে ভর কেন্দ্র, দুই দিকেই ভর সমানভাবে বন্টিত থাকবে। তাহলে একদিকে যদি +10 হয় তাহলে অন্যদিকে -10 হবে। আমি একটা এখানে, এইদিকে যদি +10 হয়, এই দিকের জন্য হবে -10, এই দিকের জন্য +10, এদিকের জন্য -10। তাহলে আমরা যদি এদের বীজগাণিতিক যোগফল নেই, তাহলে বীজগাণিতিক যোগফল কত হবে? বীজগাণিতিক যোগফল শূন্য হবে না, ভর ভ্রামক গুলো বীজগাণিতিক যোগফল। তাহলে -10 +10 কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমাদের ভর কেন্দ্রের সাপেক্ষে ভর ভ্রামক গুলোর সমষ্টি এটা শূন্য হয়, বীজগাণিতিক যোগফল শূন্য হয়। এতটুকু বুঝতে পারছো কি, এতটুকু? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা আগে প্রমাণটা শেষ করে আসি, তারপর আমরা ভর কেন্দ্র বুঝবো। তাহলে আমরা এই জিনিসটা একটু অঙ্কে কাজে লাগাবো। আমাদের যে প্রমাণটা ছিল সেখানে কাজে লাগাবো। সেখানে কি ছিল, এই যে এখানে একটা এক্স ছিল, এটার তো বীজগণিতের যোগফল শূন্য, তার মানে এই পুরো রাশিটার মানে, যে এই পুরো রাশিটার মানে কিন্তু শূন্য হয়ে যাবে, এই পুরো রাশিটার মানে শূন্য হবে। তাহলে এখানে এ- এখানে ওটাই বলছে কিন্তু যে এক্স ইকুয়াল বীজগণিতিক যোগফল শূন্য। তার মানে আমরা তো জড়তার ভ্রামক নির্ণয় করতেছিলাম, সেইটা আর কে কে থাকে এখানে, এইটা যদি 0 হয়ে যায় এই সমীকরণে, এইটা থাকে আর এইটা থাকে, এই রাশিটা এই রাশি দুইটা থাকে, এই রাশি দুইটা অবশিষ্ট থাকে, কারণ এই জিনিসটা তো 0 হয়ে গেছে। মানে এই সমীকরণ থেকে এই সমীকরণটা আসছে, শুধু এই পদটা এখানে বিলুপ্ত করা হয়েছে এই জিনিসটা শূন্য হয়ে যাওয়ার কারণে। আমরা এখন খেয়াল করি যে এই mx², সামেশন অফ mx², এই জিনিসটা কি ছিল? দূরত্ব ভর ইন্টু দূরত্ব স্কয়ার। এটা কি তার ওই বস্তুটার ভর কেন্দ্র দিয়ে যে অক্ষটা গেছে সেই অক্ষের সাপেক্ষে কি জড়তার ভ্রামক না?
তার মানে এই এম এক্স স্কোয়ার বা এম আর স্কোয়ার যাই বলো না কেন, এইটাকে কিন্তু আমরা আইজি বলতে পারি। এটাকে আমরা আইজি বলতে পারি। আইজি মানে হচ্ছে কি, তার যে ভর কেন্দ্রগামী যে অক্ষ ছিল, ভর কেন্দ্রগামী, সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আমি একটু দেখিয়ে দিয়ে আসি। এই যে এই যে একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে আমাদের পুরো বস্তুটার জড়তার ভ্রামক কত হবে? এম এক্স স্কোয়ার হবে। কারণ এম হচ্ছে সবার ভর, আর সব দূরত্বের সামেশন হচ্ছে এক্স। তাহলে এইটাকে কিন্তু আমরা আইজি লিখতে পারি, এম এক্স স্কোয়ার কে। এই বিষয়টাকে বুঝতে পারছো? এটাকে আমরা আইজি কিভাবে লিখলাম, এই যে এই জিনিসটা, এই যে ব্যাপারটা, আইজি ইকুয়াল সামেশন অফ এম এক্স স্কোয়ার। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আমরা এখন তাহলে বলে দিতে পারি যে এই আই সমান কত হবে, এইটার পরিবর্তে আই যে লিখলাম, আর এটা এম এইচ স্কোয়ার ছিল, এম এইচ স্কোয়ার। তাহলে এটা দিয়ে যেটা বোঝাচ্ছে, আমি একটু চিত্র থেকে বোঝাই, তাহলে সহজ হবে। আমাদের অক্ষের, আমাদের উপপাদ্যের যে মূল কথা, সেই জিনিসটা কি? সেই জিনিসটা বলছে যে আমরা যখন এই অক্ষটার সাপেক্ষে, এই সিডি অক্ষের সাপেক্ষে এই পুরো বস্তুর জড়তার ভ্রামক বের করব, সেটা কত হবে? সেটা হবে এই অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক আমরা পেয়েছি, ওইটা যোগ, এর সাথে যোগ হচ্ছে এই দূরত্ব এইচ স্কোয়ার, এর সাথে গুণ দিতে হবে পুরো ভরটা, পুরো ভর। আবার বলতেছি, এই সিডি অক্ষের সাপেক্ষে আমরা যখন পুরো বস্তুটার জড়তার ভ্রামক নির্ণয় করব, তখন আমাদের যে উপপাদ্য সেটা বলতেছে সেটা কত হবে? সেটা হবে এই অক্ষের সাপেক্ষে যেটা ছিল, সেই দূরত্বের সাপেক্ষে একটু লিখি, লিখলে ভালো হবে। তাহলে এই এইটার সাপেক্ষে আমাদের যে জড়তার ভ্রামক ছিল সেটাকে আমরা আই ধরেছি, আই। এই জিনিসটা কার সমান হবে? এই জিনিসটা হবে এই যে অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক ছিল, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আইজি, আইজি। এটার সাথে যোগ দিতে হবে কি? এটার সাথে যোগ দিতে হবে যে এই পুরো বস্তুর ভর, এই পুরো বস্তুর ভর গুণ এই যে এই গুণন এই মধ্যবর্তী দূরত্বটা এইচ, এইচ স্কোয়ার। আমাদের এই কথাটাই কিন্তু উপপাদ্যে বলে দেওয়া আছে। আমরা একটু উপপাদ্যটা তাহলে দেখে আসি, উপপাদ্য কি বলছে। উপপাদ্যে কিন্তু এটাই বলা ছিল যে যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হলো তার ভার কেন্দ্রগামী কোনো সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তার মানে এই কথার অর্থ হচ্ছে আইজি প্লাস, এবং অক্ষদ্বয়ের যে মধ্যবর্তী দূরত্বের বর্গ, এদের গুণফলের সমান। অর্থাৎ দূরত্ব ছিল এইচ, আর এদের ভরটা ছিল এম। তাহলে এম এইচ স্কোয়ার যোগ এখানকার আইজি, এটাই কিন্তু হবে ওই বস্তুটার জড়তার ভ্রামক আই। এটা হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? আমাদের প্রমাণটা কিন্তু এখানেই শেষ, এখানেই শেষ প্রমাণিত। বুঝতে সমস্যা আছে কিনা বলো? হ্যাঁ ভাইয়া, সমস্যা নেই। তাহলে আমরা একটা জিনিস সমস্যা এখানে, নাই ভাই। আর ভর কেন্দ্রটা কি এটা একটু দেখে আসি আর আসলে। কতক্ষণ হবে? এই যে ভর ক্লাসটি আর কেন্দ্র, কতক্ষণ হবে? বেশিক্ষণ না, খুব কম সময় শেষ হবে। ভর কেন্দ্র হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একটা বস্তুর সমস্ত ভর ক্রিয়া করে, সেটা হচ্ছে তার ভর কেন্দ্র। আচ্ছা, ভর কেন্দ্র, আমরা এই যে একটা লাঠি, এই লাঠিটার মাঝখানটা হচ্ছে ভর কেন্দ্র। ভর কেন্দ্র আমরা যদি এই জায়গাটাতে, এখানে একটা হাতের আঙ্গুলের মতো দেখা যাচ্ছে না, আমরা যদি আঙ্গুলটা এইভাবে করার পর এইখানে যদি এই লাঠিটা রাখি এই জায়গাটাতে, তাহলে কিন্তু লাঠিটা আমাদের আঙ্গুলের মধ্যেই থাকবে। তার মানে এটাই হচ্ছে আমাদের ভর কেন্দ্র। কারণ এখন তুমি যদি আঙ্গুলটা যদি এখানে রাখো, তখন কি হবে? লাঠিটা এদিক দিয়ে পড়ে যাবে, এদিক দিয়ে পড়ে যাবে। আবার আঙ্গুলটা যদি এখানে রাখো, তখন লাঠিটা এদিক দিয়ে পড়ে যাবে। শুধুমাত্র এই লাঠির জন্য একটা বিন্দুই পাওয়া যাবে, একটা বিন্দুই পাওয়া যাবে, যে বিন্দুটাতে আঙ্গুলটা এভাবে রাখলে এই লাঠিটা সোজা হয়ে থাকে। শুধু একটা বিন্দুই পাওয়া যাবে, যে মাঝখানটাতে। তার মানে এই লাঠির ভর কেন্দ্র হচ্ছে কিন্তু এই পয়েন্টটা, এই পয়েন্টটা।
এটা সহজে ভরকেন্দ্র নির্ণয় করার জন্য একটা কাজ করতে পারো। তোমরা যে কোনো ছোট্ট জিনিস দিয়ে আঙ্গুল এভাবে ট্রাই করে দেখতে পারো যে এইভাবে ডান হাতের আর বাম হাতের আঙ্গুল এইভাবে নিতে হবে শুরুতেই। এইভাবে নেওয়ার পর একটা হাত এইদিকে রাখতে হবে, কোনো একটা জিনিসের একটা হাত এদিকে রাখতে হবে। এরপর রাখার পর দুইটা হাত কাছাকাছি আনতে হবে, এই হাতটা এদিকে আনতে হবে, এই আঙ্গুলটা এই আঙ্গুলটা এদিকে আনতে হবে। আচ্ছা, এই দুইটা আঙ্গুল যেখানে এসে মিলিত হবে, একসাথে এসে মিলিত হওয়ার পর যদি বস্তুটা সোজা থাকে তাহলে সেটাই হবে এই বস্তুর জন্য ভরকেন্দ্র। বিষয়টাকে বোঝা গেছে? জি ভাইয়া। আর এটা শুধুমাত্র একটা লাঠি, তাই না? এই আকৃতিটা যদি অনিয়মিত ধরনের আকৃতি হয় তবুও কিন্তু এটা প্রযোজ্য। যে এরকম একটা বস্তু নিয়েছি, যেটা এরকম একটা বস্তু আছে, এটা লাঠি যেহেতু দুই দিকে সুষম ভাবে বিন্যস্ত ছিল, এই জন্য এটার ভর কেন্দ্রটা ঠিক মাঝখানে হয়েছে। কিন্তু এই যে একটা বস্তু দেখা যাচ্ছে, এটার ভর কিন্তু সব দিকে সুষম ভাবে বিস্তৃত নয়। আমরা যদি এখানে একটা আমাদের এই দৃশ্যের মতো করে এখানে যদি একটা আঙ্গুল রাখি, এখানে একটা আঙ্গুল রাখি, তাহলে কিন্তু এ- আঙ্গুল দুটো যদি এদিকে নিয়ে আসি, এটা যদি এদিকে নিয়ে আসি, মেলানোর চেষ্টা করি, কোন জায়গায় মিলবে? এইদিকে যদি আমরা আঙ্গুল মিলাই তখন দেখা যাবে যে এই বস্তুটা এই দিক দিয়ে পড়ে যাবে, এদিক দিয়ে পড়ে যাবে। আবার যদি এদিকে আঙ্গুল মিলাই এদিক দিয়ে পড়ে যাবে, এই এই জায়গাটায় কোথাও এসে মিলবে। এক কথায় যেখানে আমাদের মিলবে সেই জায়গাটার দুই দিকেই ভর সমান হইতে হবে। এইদিকে যদি 10 কেজি হয়, এই কেন্দ্রের এই জায়গাটাতেও 10 কেজি হইতে হবে। এরকম ভর কেন্দ্র কোন একটা বস্তুর জন্য একটা মাত্র পয়েন্ট পাওয়া যাবে, একটা। ভর কেন্দ্র দুইটা হবে না, কারণ শুধুমাত্র এই জায়গায় আঙ্গুল রাখলেই আমাদের আঙ্গুলের উপর এই পুরো বস্তুটা সোজা হয়ে থাকবে। অন্য কোনো পয়েন্টে যদি রাখি, তোমরা এটা নিজে করে দেখতে পারো, যে যেখানে রাখি না কেন তখন বস্তুটা পড়ে যাবে। আমরা যদি এই জায়গায় আঙ্গুলটা রাখি তখন বস্তুটা এই দিক দিয়ে পড়ে যাবে, এই দিক দিয়ে পড়ে যাবে। আবার যদি এদিকে রাখি তাহলে বস্তুটা তখন এই দিক দিয়ে পড়ে যাবে। ঠিক একটা পয়েন্ট মাত্র পাওয়া যাবে যে পয়েন্টে আঙ্গুল রাখলে বস্তুটা সোজা হয়ে আমাদের দুই আঙ্গুলের মধ্যে থাকবে। সেই পয়েন্টটাই হচ্ছে এই বস্তুর জন্য ভর কেন্দ্র। প্রত্যেক বস্তুর জন্য এরকম একটা ভর কেন্দ্র আছে। ভর কেন্দ্রের মানুষের ব্যাপারটা কি আছে? বুঝতে পারছো? বলো। মানুষের ভর কেন্দ্র আছে? হ্যাঁ, মানুষের ভর কেন্দ্র আছে। অবশ্যই আছে। যার ভর আছে তার ভর কেন্দ্র আছে। সব বস্তুই ভর কেন্দ্র আছে। একটা মানুষকে যদি আমরা এখন আমাদের মনে করি যে দৈত্য আকৃতির কোন একটা মানুষ চলে আসছে, আমাদেরকে যদি এরকম আঙ্গুলের মধ্যে রাখে, তখন তো আমরাও ভর কেন্দ্র বরাবর না রাখলে একদিকে পড়ে যাবো। তার মানে মানুষেরও ভর কেন্দ্র আছে। যে বস্তুটা এই বরাবর থাকে তারও একটা ভর কেন্দ্র আছে, একটা নির্দিষ্ট ভর বরাবর ক্রিয়া করে। আমাদের হাতে সময় অনেক কম, আমাদের অল্প কয়েকটা অঙ্ক আছে। অঙ্কগুলো আসলে খুব সহজ। এটা আমার মনে হয় তোমাদেরকে না করালেও সমস্যা ছিল না, তারপরে আনুষ্ঠানিকতার জন্য, নিয়ম রক্ষার জন্য শুধু অঙ্কগুলো সামান্য একটু দেখিয়ে দেবো, একটু বলে দিচ্ছি। অঙ্কটা এরকম ছিল: বোরের হাইড্রোজেন পরমাণুর যে মডেল, সেটাতে একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে এত দ্রুততে, তাহলে ইলেকট্রনের ব্যাসার্ধমুখী ত্বরণ, তার মানে কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করতে হবে। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের এই সূত্রটা আমাদের আগে থেকে মুখস্থ থাকতে হবে। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে কত বেগে ঘুরছে সেই ভি এর মান কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে। এখানে ভি এর মানকে বসানোর পর আমরা স্কোয়ার করব। আর আরটা কি ছিল? এই বৃত্তাকার পথে যে ঘুরছে, এই বৃত্তাকার পথে ব্যাসার্ধ কতটুকু, ব্যাসার্ধের মানও কিন্তু আমাদেরকে এখানে দেওয়া আছে। আর এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা এখানে ভি স্কোয়ার করার পর আর এর করার পর সুন্দর করে মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের এটা অঙ্ক শেষ। এটা অঙ্কে সমস্যা আছে? সমস্যা নাই, শুধু মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে, সব মান দেওয়া না। আছে, মান বসিয়ে দিলেই কাজ শেষ। পরের অঙ্ক: একটি দেয়াল ঘড়ি, সেটি ঘড়ির কাঁটার, একটি দেয়াল ঘড়ি, হলোটা কি? আচ্ছা, একটি দেয়াল ঘড়ি
এটার ঘড়ির ঘন্টার কাঁটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এর প্রান্তের রৈখিক বেগ নির্ণয় করো। এর প্রান্তের রৈখিক বেগ নির্ণয় করতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের 10 সেন্টিমিটার দেওয়া আছে। আর কত দূরে ঘড়িটা যেহেতু এইভাবে ঘুরতেছিল, তাই না? এটা একটা ঘড়ি ছিল, এই দূরত্বটা ঘড়ির, যেহেতু আমরা কাঁটার এই যে মাথাটার অংশ জড়তার নির্ণয় করব রৈখিক বেগ। এই যে একটা ঘড়ি ছিল, ঘড়ির এই যে কাঁটা ছিল, এই যেটা প্রান্তের অংশ, এইটার আমরা নির্ণয় করবো। তাহলে এইটা তো 10 সেন্টিমিটার কাঁটার দৈর্ঘ্য, এইখান থেকে এই মাথার দূরত্ব 10 সেন্টিমিটার, এটাই কিন্তু আমাদের জন্য আর টি এর মান আমরা ভাগ করে নিয়েছি পুরো সময়টাকে 12 ঘন্টা, এটাকে 3600 সেকেন্ড দিয়ে ভাগ মানে শুধু 12 ঘন্টাটাকে আমরা সেকেন্ডে ভাগ করে নিয়েছি এখানে। তাহলে ওমেগা আমরা জানি, এটার আমাদেরকে রৈখিক বেগ নির্ণয় করতে বলছে, তাই না? বেগ নির্ণয় করে, সেটা হচ্ছে রৈখিক বেগ। রৈখিক বেগের সূত্র কি? রৈখিক বেগের সূত্র হচ্ছে ভি ইকুয়াল ওমেগার কৌণিক বেগের সাথে তার দূরত্ব গুণ দিতে হয়। তা এই পয়েন্টটা থেকে কাটার মাথার দূরত্ব, এটাই তো হচ্ছে আর। তাহলে এটার কৌণিক বেগের সাথে আরটা গুণ দেওয়া হচ্ছে, আর ওমেগার মান কিন্তু এটা বসা যায় 2π/t, সেটার সাথে আর গুণ দেওয়া হলো। 2π একটা কনস্ট্যান্ট, টি এর মান আমরা এখানে সেকেন্ডে আগে এদিকে কনভার্ট করে নিয়েছি। এই মানগুলো বসিয়ে দিলে এখানে সুন্দর করে ভি এর মানটা পাওয়া যাবে। 12 কই থেকে আসলো? ভাইয়া এখানে হলো কোথায়, কোনটা? 2π ওমেগা, এটা আমাদের আগে থেকে জানা এত যাবে। টি 12 কোয়েলি। গুণিতক 2π/t। আর কোনটা? 12 12 কোথায়? এই যে 12 ঘন্টা, ঘড়ির ঘন্টাটাকে সেকেন্ডে ভাগ করে নিছি। একটা ঘড়িতে কয় ঘন্টা থাকে? 12 ঘন্টা থাকে না? এখানে থাকে 12, আবার 1 2 3 4, সারাদিন গুণিত এভাবে করি। থাকে, আবার 12। ঘড়িটা কিন্তু 12টা ঘন্টায় ভাগ করা থাকে, বুঝছো? এই 12 ঘন্টাকে শুধু সেকেন্ড বানাইছে, এটা ঘড়ির কথা বলতেছে। তাহলে ঘড়িতে কি 12 ঘন্টা থাকে না? আচ্ছা, এদিকে 6, হ্যাঁ। এদিকে 6। এই 12 ঘন্টাটাকে শুধু 3600 দিয়ে গুণ দিয়ে সেকেন্ডে সেকেন্ডে পরিণত করা হয়েছে। এই 12টা মূলত এই ঘড়ি থেকে আসছে। আচ্ছা। তাহলে তো আশা করি আর এই অঙ্কের সমস্যা নাই। পরের ভাইয়া অঙ্কে যাই। ওখানে ওই যে এককটা কি হবে ভাইয়া? ওই যে কোনটা? সেন্টিমিটার রাখতে হবে না মিটারে করতে হবে? সেন্টিমিটার, এখানে তো সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটারের মান সরাসরি বসানো আছে 10, তাই না? এই 10-এর মান সরাসরি বসানো আছে, তার মানে এককটাই সেন্টিমিটারে হবে। যে একক ব্যবহার করেছি সেই এককে রাখতে হবে, এই যে সেন্টিমিটারে রাখা আছে, সেন্টিমিটার পার ও সেকেন্ড। মিটারে করলে অসুবিধা নেই, কারণ মিটারে হবে। মিটারে করলে তখন এই যে 10টাকে আর 10 বসানো যাবে না, তখন এই 10টাকেও সেন্টিমিটারে ভাগ করে নিতে হবে, হ্যাঁ সেটাই, হ্যাঁ মিটারে ভাগ করে নিতে হবে, তখন একটা হ্যাঁ ভগ্নাংশ সেটাই সংখ্যা বলতে চলে সেটাই আসবে, বলতে ভালো দেখাবে না। আচ্ছা, তারপর অঙ্ক দেখো। তারপর অঙ্ক হচ্ছে আমাদের এটা, একটি গোলাকার চাকতি, একটি গোলাকার চাকতির ব্যাসার্ধ দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং এর প্রতি একক ক্ষেত্রের ভর 12 গ্রাম/সেন্টিমিটার স্কয়ার। কেন্দ্রগামী ও সমতলের লম্ব অক্ষের সাপেক্ষে সেটার জড়তার ভ্রামক নির্ণয় করো। আমাদের মান কি কি দেওয়া আছে? 1 নম্বর ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে, চাকতির ক্ষেত্রফল, চাকতির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা আমাদের মুখস্থ থাকতে হবে, πr²। পাই কনস্ট্যান্ট, আর এর মান যেটা 30, πr² একটা মান পাওয়া যাবে এখানে। তারপর আমরা আমাদের যে চাকতির ভর তাহলে কত হবে? এই চাকতির ভর নির্ণয় করতে গেলে কি করতে হয়? এম ভি, আমাদের রো আমরা জানি, রো ইকুয়াল m/v। যদি শুধু আমরা এম কে বের করতে চাই তাহলে ভি ইন্টু রো করতে হয়, ভি ইন্টু রো করতে হয়। আর রো এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, যেটা হচ্ছে একক আয়তনের ঘনত্ব, একক ক্ষেত্রফলের ভর, সেটাই কিন্তু ঘনত্ব। একক ক্ষেত্রফলের যে ভর হ্যাঁ, সেটাই কিন্তু ঘনত্ব 20। আর এইটা ছিল আমাদের জন্য ভি এর মান, ভি এর মান আয়তনের মান। আর এইটা হচ্ছে আমরা এম নির্ণয় করতেছি ভি ইন্টু রো, তাহলে এইটা হচ্ছে ভি এর মান, এটা হচ্ছে রো এর মান, এটা হচ্ছে রো এর মান। তাহলে এইটা পাওয়া গেল গুণ করার পর। এখন এখানে একটা কনফিউশন চলে আসতে পারে যে আমরা তো এখানে ক্ষেত্রফল নির্ণয় করেছি, তাই না? πr² দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করেছি। আমরা তো এখানে ফির আবার এটাকে আয়তনের জায়গায় বসাচ্ছি, এই যে ভি এর জায়গায় বসাচ্ছি। এখানে চাকতির জন্য ক্ষেত্রফল এবং এই আয়তন দুইটাই সমান, একটা চাকতির ক্ষেত্রফল এবং আয়তন সমান, কারণ একটা চাকতি আসলে দ্বিমাত্রিক বস্তু, এটা ত্রিমাত্রিক কোনো বস্তু নয়। এরকম চিকন একটা চাকতি, তার কিন্তু উচ্চতা বা
কোনো প্রস্থ নাই, উচ্চতা নাই, সেটা শুধুমাত্র এরকম একটা খুব পাতলা চিকন একটা জিনিস বিবেচনা করতে হবে, অনেকটা প্লেটের মতো, খুব কিন্তু শুধুমাত্র ত্রিমাত্রিক বস্তুর হয়। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভাইয়া বুঝানের একক তো হলো কেজি পার মিটার কিউব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো থাকার কথা ছিল, এখন তো স্কয়ার হয়ে গেছে। এত গ্রাম পার সেন্টিমিটার, এখানে কিউব নাই কেন? কারণ বস্তুটা যে দ্বিমাত্রিক, প্রতি একক ক্ষেত্রের ভর, রো এর মানেও কিন্তু আমাদের স্কয়ার থাকবে, কারণ বস্তুটা যে দ্বিমাত্রিক। এটা যদি ত্রিমাত্রিক বস্তু হইতো তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব হইতো। মানে এটা দিয়ে বোঝাচ্ছেটা কি? এটা দিয়ে বোঝাচ্ছে যে এই বস্তুটার প্রতি সেন্টিমিটার স্কয়ার এই জায়গাটাতে 20 গ্রাম করে জিনিস আছে। মানে এদিকে যদি 1 সেন্টিমিটার নেওয়া হয়, এদিকে এক, এদিকে এক, এদিকে এক, একটা জায়গা পাওয়া যাবে না? এই জায়গায় 20 গ্রাম ভর আছে, এটাই হচ্ছে তার ঘনত্ব। এই কথা দিয়ে এটাই কিন্তু বোঝাচ্ছি যে সেন্টিমিটার স্কয়ার, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, তাহলে তো এরকম একটা ক্ষেত্র পাওয়া যাচ্ছে। এই এই জায়গাটাতে 20 গ্রাম ভর আছে, এইটাই কিন্তু এর ঘনত্ব, এটা কিন্তু রো এর মান। এখন কি বুঝতে পারছো? এরকম ছিল রো ইকুয়াল এম বাই ভি। আমরা এখন শুধু যদি এম এর মান বের করতে চাই, তাহলে রো ইন্টু ভি, এইটা হচ্ছে না? তাহলে রো এর মান তো আমাদের দেওয়া আছে 20, রো এর মানটা বসাইছি, এটা হচ্ছে রো এর মান। আর ভি এর মান হ্যাঁ, আমরা তো ওটা এখানে ভি বুঝছি এর ভাই। ওটা সব এখানে বের করে নিয়েছি, এই যে এইটা হচ্ছে ভি এর মান, এই মানটা এখানে বসানো হয়েছে, এই যে এই মানটা। ভাই বুঝতে এককটার কথা শুধু বলছিলাম, এককটা এককটা, নিয়ে শুধু প্রবলেমের কথা বলছিলাম, বাকি সব বুঝছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, একক বলতে এখন তো আমরা এম এর মান নির্ণয় করতেছি, এখানে তো ভরের একক বসবে, এটা কথা বলতেছো কি? এটা তো হচ্ছে এম, আমরা তো এম ইকুয়াল নির্ণয় করতেছি, তাহলে এখানে যেটা একক, এটা তো ঘনত্ব তো গুণ হয়ে গেছে, এটা তো আমরা ভরের ভরের মান পাচ্ছি, তো ভরের একক তো আমরা গ্রামে নিয়েছি, এই এককটা তো গ্রামই হবে। কোন এককটা বোঝো নেই, যে এই এককটা না উপরেরটা? না না, উপরেরটা রো এর কথা বলছিলাম।